বলছি গিন্নি, তুমি আমার ছেলেটাকে একটু দেখতে দাও না গো। কেন? কটকটিতে তো খবর দিল তো, আবার কি হয়েছে তাতে? না মানে, একটু মনটা খুব খারাপ লাগছিল বুঝলে তো, অনেকদিন দেখিনি তোকে, তাই জন্য আবার বলতে এলাম। দেখ বুড়ো, তুই তো ঢ্যাম নামো করছিস এবার। তুই যা, চুপচাপ ভেতরে যা। দেখো গিন্নি, তুমি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারো না, বুঝতে পেরেছো? এখন তুমি এমএলএ হবো বলে এখন আমার সাথে এইভাবে ব্যবহার। শোন, তোকে তো আর কি বলবো, তুই যে ব্যবহারটা আমার সাথে করে দিস, তোকে তো জুতো দিয়ে খেদানো উচিত। বুঝতে পেরেছিস? আমার এত মাসের খাটনিটা পুরো জল ঢেলে দিচ্ছিস তুই। তুই তো মুখে চুনকালি মাখিয়ে গ্রামেতে বসিয়ে রাখা দরকার। এই দেখো, তুমি এই ধরনের কথা কিন্তু বলো না, আমারও কিন্তু খুব খারাপ লাগছে। তোকে তো কিছুই বলিনি আমি। তুই কি করে বললি আমার নামে দোষটা দিলি, হ্যাঁ, গ্রামের লোকের সামনে যে আমি তোকে এইসব খাইয়েছি? তো বলে দিলাম আমি যে দারোগা বাবু যেটা বললো সেটা শুনে নে। তুই দারোগা বাবুর কাছে শুনবি না, তোর বৌমা এই কাজ করেছে, আমি না। দেখো, ওসব বিষ কেমিক্যাল আমি কিছু বুঝি না। ভালোই হতো, আর কদিন থাকলে তুই পটলে উঠে যেতিস, সব ঝামেলা মিটে যেত। ওই জন্য তো আমার ছেলেটা আমার জন্য হসপিটালে ভর্তি করেছিল। এখন আমার ছেলেটা নিজেই হসপিটালে ভর্তি হয়ে গেল। আর যদি আমি কিছু না করি, তাহলে আমি কিরম বাবা হলাম, হ্যাঁ? ডাক্তারবাবু কি ও চিকিৎসা করছে যে এখনো ছেলে জ্ঞান ফিরেনি? শোনো, ডাক্তারবাবু কিন্তু আমাদের হাতের লোক। আমরা যেটা বলবো ও সেটাই শুনবে। ওই রেজাল্টটা বেরিয়ে যেতে দাও, বুঝতে পেরেছো? তারপর যত লাফালাফি করো করো। তার মানে যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন আমি আমার ছেলেকে দেখতে পারবো না? যাও, এখন ঘরের ভেতরে গিয়ে চুপ করে বসে থাকো। একদম বাইরে বেরোবে না গো। একবার যদি বাইরের লোকজন আমাদের এইসব দাঁড়িয়ে থাকে কথা বলা ছই ফই তুলে নিয়েছে না, সোশ্যাল মিডিয়া সব ছেড়ে দেবে। সব বোনাস হয়ে যাবে আমার। ঠিক আছে গিন্নি, আমি কোনো রকম কিছু উল্টোপাল্টা কাজ করবো না। যতক্ষণ না ভোটের রেজাল্ট বেরোচ্ছে আমি ঘরে চুপ করে গিয়ে বসে থাকছি আবার। যাও তাহলে বেরো। ছেলেটাকে যদি একটু দেখতে পেতাম তাহলে মনটা একটু শান্ত হতো। যাই হোক, ছেলেটা তো ভালো আছে। এই লোকটাকে নিয়ে না খুব সমস্যা হয়েছে। এই কিছু একটা করবে মনে হচ্ছে আমার। এই লোকটাকে একটা কথা কতবার যে বলতে হয় তার কোনো হিসাব নেই। ম্যাডাম, আর কোনো চিন্তা নেই, সব কাজ হয়ে গেছে। কাজ একদম পুরো হয়ে গেছে। সত্যি বলছো কটকটি তুমি? হ্যাঁ, সব একবারে জ্বালিয়ে দিয়েছি আমি কাগজপত্র। ওরা আর কেউ কিছু করতে পারবে না, বুঝতে পেরেছেন? আপনারটাই শুধু রেখে দিয়েছি। বলছি কটকটি, আমি একটু নিজের চোখে দেখতে চাইতাম। ম্যাডাম, আমার কথা কি আপনি বিশ্বাস করছেন না? না না, ওই মানে নিজের চোখে দেখে একটু মনে শান্তি লাগতো তো তাই জন্য। মনের শান্তি দরকার নেই ম্যাডাম, আমি তো বলছি আমি যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটা করেই এসেছি আমি একবারে। বলছি কটকটি, তুমি যে কাজটা করলে, এই কাজটা করতে তোমার কেউ দেখেনি তো, অন্য কেউ? আরে কেউ ছিল না ম্যাডাম, ওই দু চারজন ছিল। ওদের সাথে একটু কথা বলে আমি ওদের সেটিং করে নিয়েছিলাম। কিভাবে তুমি কাজটা করলে বলো তো? বুঝলে ম্যাডাম, আমি এইসব নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করেছি, বুঝতে পেরেছেন? তাই জন্যই কাজটা করতে পেরেছি। জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কিন্তু কাজটি করতে পারতো না। গ্যারান্টি দিচ্ছি, আমি যেরকম ভাবে বুদ্ধিটা লাগিয়েছি না, তা ভাবনার বাইরে। বলছি, এই আর কেউ কখনো কিছু জানতে পারবে না তো? না না, কোনো কাকপক্ষীও টের পায়নি, বুঝতে পেরেছেন? এবার ভোটের রেজাল্ট আপনার দিকেই হবে। কেউ নিশ্চিন্তে থাকুন, বুঝতে পেরেছেন? অত চাপ নিতে হবে না গো, খান দান একবার বিন্দাস ঘুমন। আচ্ছা ঠিক আছে। বলছি গিন্নিমা, তাহলে কি আমার এবার ঠাকুমাকে একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করছেন? ও হ্যাঁ, আরে আমার মাথায় আছে গো। আমি জানি তোমার ঠাকুমাকে এবার আমি খুঁজেই দেবো। ম্যাডাম, এই কথা বেশি জোরে জোরে বলবেন না, বুঝতে পেরেছেন? বলছি, জানো, আমি জিতবো বলে সবকিছু একবার গুছিয়ে রেখেছি। ঠিক কটকটি, এবার যদি আমি জিতে গেছি, এবার তোমাকে যেটা বলেছিলাম আমার পয়সা দিয়ে তোমাকে উকিল পড়াবো। ম্যাডাম, আমার ওসবের কিছু দরকার নেই, আমি তো ঠিক আছি। এই তোমার মাথায় যা বুদ্ধি, চিন্তা ভাবনা করা বাইরে। সবই তো আপনাদের আশীর্বাদ। না বললে হবে না। আমি তোমার জন্য ওই বিরিয়ানি পোলাও পোলাও একসাথে রান্না করছি, বুঝতে পেরেছো? এই খাওয়া দাওয়া করে একটু ঘুম নাও, বুঝতে পেরেছো? ম্যাডাম, আমাকে বিশ্রাম নিলে হবে না, আমাকে অন্য দিকটাও একটু দেখতে হবে, যাতে এই ব্যাপারটা কেউ যাতে আর জানতে না পারে। রাতের অন্ধকারেই আমরা কাজটা সেরে দিয়েছি, পুরো সব জ্বালিয়ে দিয়েছি। ঠিক আছে, ভালো করেছো। যাও, এবার পাশে করে গিয়ে একটু ঘুমিয়ে নাও, সারা রাত জেগেছো। সত্যি ম্যাডাম, আপনি নিশ্চয়ই ভগবানের কাছে কামনা করেছিলেন আমি যাতে ধরা না পড়ি। আরে আমি তো প্রার্থনা করেছি, তুমি ধরা পড়তেই পারো না। আপনি ম্যাডাম ঠিক সময় টর্চ লাইটের কথাটা বলেছিলেন, ওইটার জন্য আমি বাক্স খুলে দেখতে পারলাম কার কোথায় নামটা দেয়া আছে। ঠিক, ওগুলো ঠিকঠাক ভাবে জ্বালিয়ে দিয়েছো তো? কিছু বাদ রাখোনি তো? হ্যাঁ, আপনার নামে যেগুলো ছিল ওগুলো রেখে দিয়েছি, আর নাগর বেগমের নামে যেগুলো ছিল সেগুলো সব বস্তার মধ্যে পুড়ে এনে বাইরে সব এসে জ্বালিয়ে দিয়েছি। বাবা বাবা, সত্যি তোমার চরণে ধুলি চাই। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাকে এমএলএ বানানোর জন্য এখানে এসেছো। আরে ম্যাডাম, কেন আপনি আমাকে এইভাবে লজ্জা দিচ্ছেন? আপনি তো আমার থেকে অনেক বড়, আমি কত ছোট আপনার থেকে। ঠিক গড়গড়ি, তুমি যে আমার জন্য করলে এর ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। জি ম্যাডাম, এবার আমার খুব খিদে পাচ্ছে ম্যাডাম, আপনি একটু খেতে দেন আমাকে ঝাপাঝাপ করে। হ্যাঁ, আমি গিয়ে এক্ষুনি রান্না করছি, তুমি বসো, আমি ডাকছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। তুই জানিস, আমার কিন্তু বিশ্বাস হয় না ওরা অত কিছু তোকে রান্না করে খাওয়ালো। দেখো গুরু, তোমাকে তো কথা বলেছি, তুমি আমাকে যে কেন ওখানে পাঠাও আমি বুঝতে পারি না গো। যে কি সমস্যা হয় কিছু বুঝি না ওখানে।
ওই রাস্তায় যারা আমরা 3-4টে মিলে ধরেছিল না, ওরা আমাকে যেরকম প্রশ্ন করছিল, ওদেরকে আমি কোথায় চেনা চেনা লাগছিল খুব। সত্যি তুই বললি কথাটা আমি তখন বুঝতে পারিনি, ভালো করে খুলে বলতো। সত্যি গুরু, তুমি আমার সাথে গেলে না খুব ভালো হতো, বুঝতে পারলে? এখানে না কথা বলে ওই পাইলে বুড়ো দাদু আমাকে তত বেশি কথা বললো। আমার সাথে তুমিও থাকলে তুমিও একটু শুনতে বেশি কথা। সত্যি আমি বুঝতে পারি না পায়েল কিছু বলে না কেন, হ্যাঁ অত কথা বললো দাদুটা। ঠিক গুরু, আমার কিন্তু এটা মনে হচ্ছে ওই বুড়ো তোমার সাথে কিন্তু বিয়ে হতে দেবে না, পায়েল বৌদি বলে দিলাম। ও এত রেগে আছে না, মনে হয় যেন আমাকে পেলে একবারে পিটিয়ে লাল করে দেবে একবারে। আমারও কেমন লাগছে কথাটা শুনে। ঠিক গুরু, তুমি কিরম ভাবে আমাকে পটিয়ে যে ওদের বাড়িতে পাঠালে এই শালির কেসটা নিয়ে, ভাবলে অবাক লাগে। তবে আমি শিওর 100% গুরু, ওই ওদের বাড়ির মধ্যে 2-3 জনকে দেখেছিলাম, ওদের মধ্যে আমার চেনা তো লেগেইছে। ওদেরকে যে আমি কোথায় দেখেছি। তুই তো মনে করতে পারছিস না কোথায় দেখেছিস না দেখেছিস, কি আর বলবো তোকে। গুরু ওটাই তো মনে করতে পারছি না, কিন্তু কত কাছে যে দেখেছি ওদের, কোথায় যেন দেখেছি মাথায় আসছে না। সে বলছে গুরু আমি স্বপ্ন দেখেছি, এটা কোনো মানে হয়? স্বপ্ন দেখলে কি এরকম ভাবে দেখবো? ওদের সত্যিকারে দেখে নেবো? তুই ওসব বাজে কথা বলিস না, ওসব ছাড়, যে কাজটা করেছিস যাকে শুনে ভালো লাগলো আমার। হ্যাঁ, ফাইলের কাজটা তো মিটেই গেল। পায়েলকে দেখে তোর কি মনে হলো? এ, পায়েল বৌদির তো ব্যাপার ঠিক আছে, কিন্তু ওর ঢ্যামনা দাদুটা আছে না, ও খুব একটা সুবিধা নয়। আমাকে খুব যা তা করে তো বললো, আমি ওখানে পালিয়ে এলাম বলে তাই। তো তোর কি মনে হয় পায়েল আমার সাথে বিয়ে করবে তো, না চলে যাবে? ওকে তো গুরু বলছি তুমি ফোন করে নাও না, তাহলে সব জানতে পেরে যাবে। আমি ওখানে থাকতে পারিনি বেশিক্ষণ, কেন বুঝছো না? ওই জন্য কিছু জানতে পারিনি, শুনতেও পারিনি। বলে আজকে কিছু মিটিং ফিটিং হবে না, কালকে মিটিং হবে, তো কি শুনবো আজকে ফোন করে? হ্যাঁ গুরু, কালকে এলেই বঞ্চ লাভ হবে, বুঝতে পেরেছো? আজকে কিছু দরকার নেই। তো বুঝলাম না, আজকেই তো হওয়ার কথা ছিল, সব কথা তো আজকেই ফিক্স হয়ে যাবে, কালকে হয়ে গেল কেন? ওদের কথাবার্তা এখন কি বলি বলো তো তোমাকে? ওরাই চিন্তা ভাবনা করে যে কাল সকালে মিটিং করবে। ভালোই হয়েছে, আমরা ট্রেন ধরে এখানে চলে এসেছি, বাড়ি চলে এসেছি। কাল সকালে আবার দেখা দেখা যাবে এখনই। আরে ওই তো বললাম তো, তাড়াতাড়ি করে এসে কি হবে? হ্যাঁ, একটু চা ফা বিড়ি ফিড়ি খাবো কোন স্টেশনে বসে। আর দিদি ফোন করলেই তখন যাবো খুনি, কি বলো? তাই না? হ্যাঁ হ্যাঁ জানি, রাতে তো ফোন করবে, তখন কথা হয়েই যাবে। আরে ফোনটা করবে কি করে, ওটাই তো ভাবছি তোমাকে। ওই বুড়ো শালাও আছে, আর ওই 500 টাকা দাঁতালটাও আছে, যার থেকে তুমি টাকা ধার নিয়েছিলে। আমি তো বুঝে পাই না এই কালো শাড়িটা কি করতে নিয়ে গেছে। তোমার দাদু শ্বশুর তো একা যেতে ভয় পায়, যদি দিয়ে দেয়, ওই জন্য তো সঙ্গে দল ভারী করার জন্য নিয়ে গেছে ওকে। সত্যি আমাদেরকে না নিয়ে গিয়ে কি আর বলবো, ওই একটা ভীতু লোককে নিয়ে গেছে, ও আর কি করবে। গুরু তুমি বুঝছো না, যত কিছু নাম উঠবে তোমারই নাম উঠবে, বুঝতে পেরেছো? সব রকম অশান্তি তোমাকে নিয়ে হবে। বলছিস আমার নামে উঠবে তাহলে? তবে না তো কি, ওদের কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছিল তোমার আর পায়েল বৌদির এই ভালোবাসার কিছুটা নেই, ওরা কথাটা তুলবে। ওরা বলবে যে এরা বিয়েটা কেন ভাঙছে, এই তোমার মতন একটা সাদা চুলওয়ালা বয়ফ্রেন্ড আছে বলে ওই জন্য এ ঘর সংসার করবে না, ওর সাথে বিয়ে করে থাকবে। আমি বলছি কালকে গুরু না তুমি যাও না আমি যাই, কারুরই যাওয়া উচিত না। শুধু শুধু গিয়ে ক্যারান খাওয়া কি কোনো দরকার আছে? তোমাকে যদি ধুলাই দেয়, আমাকে তো আর ছেড়ে দেবে না, আমাকেও দেবে তার সাথে। সত্যি বলছিস? ভাই আমার তো শুনে কেমন করছে। তো বলছি এখন ঘরে গিয়ে চুপচাপ ক্যাঁটা মরে দিয়ে শুয়ে পড়বে, চলো। তারপরে ওই ঝামেলা মেটার পর ফোন করবে খুনি, তখন ওই স্টেশনের দিকে আসবে খুনি। এই গ্রামে আর পাই দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? সবাই কিন্তু খুব রেগে আছে, যখন তখন কিছু একটা হয়ে দেবে আমাদের সাথে, বুঝতে পেরেছো? আমি তো বলছি যে আমরা ওখান থেকে এখনই চলে এসেছি, কি যে ভালো কাজ করেছি তুমি জানো না। আর যদি কিছুক্ষণ থাকতাম না, আমরা ক্যালান খেতাম নির্ঘাত, গ্যারান্টি। তুই ওইসব কথাবার্তা ওখানে না বলে আমরা এখানে চলে এসেছি, এটাই ভালো হয়েছে। তাহলে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে কেন? চলো ঘরের দিকে চলো, চলে তো এসেছি আবার কি। না ভাই কিসে, এখন আমরা নিজেদের গ্রামে চলে এসেছি, এখানে আর কেউ কিছু করতে পারবে না আমাদের। বলছি তোকে কিন্তু আমি আবার জিজ্ঞাসা করছি, তুই ঠিক শুনেছিলিস তো? কি বলছি, আমি নিজে কানে শুনেছি তোমাদের জামাই ওই ম্যাথের কাজ করে না। তুই তো বলছিস এগুলো সব মিথ্যে কথা। সত্যি তো, আমি যদি হাঁকতি না যেতাম তাহলে কি সত্যিটা জানতে পারতে? আজ গেলি 3,10,000 টাকা বেতন, এটি কি মুখের কথা নাকি? তুই কানে ভুল ফুল শুনিসনি তো? নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি টাকাগুলো, বুঝতে পেরেছো? নিজেরা হাতে গুনাগুনি করছি সেটাও দেখেছি। সবই তো দেখলাম, 50,000 টাকা এক একটা বান্ডিল, থেকে 5.5 লক্ষ টাকা এনে ওগুলো গুনলো, আমি সেগুলো সবই দেখলাম। সত্যি আমার শুনে কেমন একটা অবাক লাগছে, বুঝতে পারলি? বললাম এতে কোনো ভুল হয়নি, আমি নিজে কানে শুনেছি। কিন্তু যদি বলতিস যে আমি চোখেও দেখিনি তাহলে আমি এই কথাটা বিশ্বাস করতাম না, কিন্তু তুই বলছিস চোখে দেখেছিস। না তো কি, অত টাকার ব্যাপার, চোখ দিয়ে দেখবো না? আমার শরীরটা কেমন কিলবিল কিলবিল করছিল, তো ওটাই ভাবছিলাম যে পায়খানা পরিষ্কার করালো আমার মতনই তো মাইনে পাবে, আমার থেকে কি বেশি পাবে? হয়তো 1-2 হাজার টাকা বেশি পাবে। সত্যি তোমার জামাই যেরকম সাইন্টিস্ট আগে জানতাম না। সত্যি দেখ, আমি কিন্তু আরেকবার জিজ্ঞেস করছি, তুই কোনো ভেজাল মেজাল মেশাসনি তো এর মধ্যে? সত্যিকারই বলছি তো, আমি কতবার বলবো, নিজে মাথায় হাত দিয়ে তো বলেছি। কি করবো এখন, কি করবো কিছুই বুঝতে পারছি না। পায়েলকে তো ওরম বললাম, ও মেয়েটা কথা শোনে না কো। মুরগিটা নিশ্চয়ই হাতছাড়াই হয়ে যাবে, ও উল্টো পাল্টা কথা বলছে। পায়েলের মাথায় এখন বুদ্ধিটা আসছে না। না নাতনি তো বললো যে মুরগি পুষবে অন্য লোকে, ডিমটা আপনারা খাবেন, তাহলে আপনি তো চিন্তা করছেন কেন? তুই নাতনিটা বলছে ঠিকই যে ও হাতে লিখে পেনে লিখে ওটা চেঞ্জ করে নেবে, 30-এর জায়গায় 50 করে দেবে, মাস গেলে 50,000 টাকা নেবে। হ্যাঁ তো এটাই বলছিল তো। হ্যাঁ ওই ফাইলটা যেটা লেখা আছে ওটা 30,000 টাকা তো লেখা আছে, ওটা 30,000 টাকায় আমার নাতনি 50,000 টাকা করে দেবে পেন দিয়ে লিখে। তুই ওটা করলে কি টাকাটা পেয়ে যাবে? ওই ফাইলে কাজ হলেই তো হয়ে গেল, টাকা তোদের দিতেই হবে। তুই হাইকোর্ট থেকে তো নিয়ে এসছে, কাজ তো হতেই হবে। কাগজটা দেখা মাত্রই সেপারেশন করে দেবে, বুঝতে পেরেছিস? 50,000 টাকা আমার নাতনিকে দিতেই হবে।
তুই আমাদের যে অনেক উপকার করেছিস, বুঝতে পেরেছিস? ভালো সময় কিসে, বিয়ের সময় তো তোমাকে টাকা দেবো না, ও আলি তো হলো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি ফাউগিরি করে ছেড়ে দিয়েছি, ওটা ধরছি না। টা দিয়েছি ওই ছেলে সায়েন্টিস্ট, আরো মাতলে মাসে অত লাখ টাকা ইনকাম করলে তো আমি তো ফ্রিতে তোর বিয়ে দেবো। বাবা বলছি, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। হ্যাঁ, আমার নাতনা মাঝে সায়েন্টিস্ট সরকারি চাকরি করে, এটা শুনেই কেমন একটা ভালো লাগছে। হ্যাঁ, আমারও কেমন একটা মনে হচ্ছে ওরকমই, সত্যি কথা। ওই 50,000 টাকা পেলে ওখান থেকে কিছু কিছু নিয়ে আমি সুদের ব্যবসা চালু করবো। আপনি কেন টেনশন করছেন? আপনার নাতনি তো আপনাকেই টাকাটা দেবে। তুই এত সুন্দর কথা তুই শোনালি, কি যে বলবো আর তোকে। তো আমার নাতনি তো ঠিকই বলছিল যে এইভাবে ডিভোর্স থাকলে, ঝুলে থাকলে তারা সারা জীবন টাকাটা দিতে পারবে। কিন্তু ও যে ওই পাদুর কাছে সংসার করবে, ও পাদু ওকে টাকা দেবেই না কোনোদিন, উল্টে ওকে খাটিয়ে যাবে খাটিয়ে যাবে। তো আমার নাতনিটা ওই ছেলেটার জন্য তো পাগল হয়ে আছে, ওকে তো ছাড়তে পারছে না। ওই জন্য আর কি বলবো, ওর মাথায় কোনো কথা ঢুকছে না। তুই যেটা বলতে চাইলি সেটা তো আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার নাতনি তো সেটা বুঝলো না, তাই জন্য ওকে একটু ভালো করে বোঝাতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ, আমি তো ওইভাবেই বোঝাতে চাইছিলাম। তাহলে একটু ভালো করে বললেই তো হতো। হ্যাঁ, তুই যে বলছিস ওরকম ভাবে বলছে নাতনি বুঝতে পারে, তুই তো তোর কথা কোনো বিশ্বাস করতে পারি না। জানতাম আপনার নাতনি রাজি হবে না কখনোই। ও যা ছেলে, ওই ছেলের সাথে আপনার নাতনি থাকতে পারবে না। আপনার নাতনি যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিন। তবে আমার নাতনির মাথায় বুদ্ধি আছে, ওই কাগজের দ্বারা এর পুলিশের সাহায্য নিয়ে ওই পাদুর বাচ্চার থেকে টাকা ঠিক বের করে নেবে। তোমার নাতনি বলেছে ওই 50,000 টাকায় সেটেলমেন্ট করি নাও। হ্যাঁ, ওটাই ঠিক আছে, বুঝলি? খাওয়া দাওয়াটা সেরে নি রাতের। এই যা কথা আপনি শুনলেন, এরপর আপনার খাওয়া দাওয়ার ইচ্ছা করছে? রাতে ঘুম হবে তো ভালোভাবে? কি রে, এখন তো আমার গলা থেকে জলও নামছে না, কি যে বলি তোকে আর। বাহ, আনন্দে এত আত্মহারা, গলা দিয়ে জল নামছে না। যাই, ঘরে গিয়ে একটু রেস্ট নি, তুইও রেস্ট কর, সকালবেলা আবার ওই মিটিং মিছিল শুরু হয়ে যাবে। এই মিটিং এ আপনারাই জিতবেন মনে হচ্ছে আমার। না তো কি, এটা তো জিততেই হবে আমাদের। ভালো কথা বলেছিস তুই, যা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নে। হ্যাঁ সেই, আপনি গিয়ে আপনার নাতনিকে দেখুন, আপনার নাতনি যে আনন্দে আত্মহারা হয়েছিল, কি করছে দেখুন একবার। আমি তো গরম গরম ফুলকো লুচি দুটো খেয়ে এলাম, তুইও যা খেয়ে আয়। বা তাই নাকি, আপনার খাওয়া হয়ে গেছে ফুলকো লুচি? ওই ঢ্যামনা বউ যা রান্না করেছিল, একবারে আঙুল চেটে খেতে ইচ্ছা করছিল। ঠিক আছে, আমিও গিয়ে একটু খেয়ে আসি, দেখছি। যা তাড়াতাড়ি খেয়ে দিয়ে আসিস কেন। আচ্ছা ঠিক আছে।